গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা। রাজশাহী বিভাগের 4 জেলায় আমিরের জনসভা। প্রশিক্ষিত কর্মী দিয়ে সারা দেশে গড়ে উঠেছে হাত বোমা তৈরির নেটওয়ার্ক। বিশেষ ব্যবস্থায় পাঠানো হয় জেলায় জেলায়। নিষ্ক্রিয় করা না গেলে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা। এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক মিশরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্ল্যাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে সক্ষম। আহমেদ সালেহিন, সময় সংবাদ। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে। বাকি 3 ঘন্টার অর্থ ভর্তুকি দেবে সরকার।
নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১ দফা ইশতেহার ঘোষণা করে জামায়াত। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইশতেহার প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জামাত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় জামাত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনে তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভীষণ। আমির বলেন, ইশতেহার জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় ৮ ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি। নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে। আমরা বলেছি, চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন ৫ ঘন্টা কাজ করে যদি ৮ ঘন্টার বেতন হয়, তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। জামাতের ইশতেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আমি একজন লার্নার হিসেবে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর নওগাঁর এটিএম মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ নওগাঁয় আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁর এই যে এটিএম মাঠ, এখানে বেলা 11টায় তিনি নির্বাচনী সভায় বক্তব্য দিবেন। নওগাঁর যে 6টি সংসদীয় আসন রয়েছে, সে আসনগুলোতে জোটের যারা প্রার্থী রয়েছে, জোটের প্রার্থীদের পক্ষে তিনি প্রচারণা চালাবেন। এছাড়া এই নওগাঁর পরবর্তী সময় রাজশাহীতে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ মোট 4টি জনসভায় জামায়াতের আমির যোগদান করবেন। এখন পর্যন্ত এই যে আমরা যে নওগাঁর এটিএম মাঠে রয়েছি, এখানে বেলা 11টা নাগাদ জামায়াতের আমির উপস্থিত হওয়ার কথা রয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে আসতে শুরু করেছেন এবং এই জনসভা মাঠ ইতিমধ্যে অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে জনসভা স্থলে আসছেন নেতাকর্মীরা। আমরা যদি বলি যে এই নওগাঁর টোটাল 6টি সংসদীয় আসন রয়েছে, সে আসনগুলোতে যারা প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু এই যে মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি জামাতের আমির এখানে যোগ দিয়ে সেই প্রার্থীদের পক্ষে তিনি প্রচারণায় অংশগ্রহণ করবেন, তাদের পক্ষে ভোট চাইবেন। পাশাপাশি এই এলাকার, নওগাঁ এলাকার যেসব মৌলিক যেসব সমস্যা রয়েছে, সেই সব সমস্যার বিষয়ে তিনি কথা বলবেন এবং সামনের দিনে বাংলাদেশ জামায়াত ইসলামের এই এলাকা নিয়ে যে সুপরিকল্পিত তাদের যে পরিকল্পনা রয়েছেন, সেই বিষয়ে তিনি এলাকার মানুষদেরকে, এখানকার সাধারণ জনতাকে তিনি কিন্তু আশ্বস্ত করবেন। এক কথায় যদি বলা যায়, প্রোগ্রাম 11টা নাগাদ জামায়াতের আমির বক্তব্য দিবেন। ইতিমধ্যে মাঠ অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত যারা নেতাকর্মীরা রয়েছে তারা এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। এই প্রোগ্রাম, এই জনসভা শেষে তিনি এখান থেকে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে যাবেন। সেখানে চাঁপাইনবাবগঞ্জেও একটি জনসভায় যোগ দিবেন। চাঁপাইনবাবগঞ্জের পরে রাজশাহী জেলার গোদাগাড়ি এবং রাজশাহী এবং নাটোরের জনসভার মধ্যে দিয়ে আজকের
যে নির্বাচনী জনসভা সেটি তিনি শেষ করবেন। যদি বলা যায় যে জামাতের আমির আসার আগে কিন্তু ইতিমধ্যে জনসভা স্থল অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এবং জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে নওগাঁর এটিএম মাঠ থেকে নির্বাচনী জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। এই মুহূর্তে বগুড়ার কলোনি এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় নির্বাচনের বাকি আছে আর মাত্র 7 দিন। বগুড়া 6 সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু একেবারে জমে উঠেছে। বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা যারা আছেন তারা কিন্তু যেই একেবারে সাধারণ মানুষদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন এবং প্রথমবার দলীয় প্রধান বিএনপির যিনি তারেক রহমান তিনি কিন্তু বগুড়া 6 সদর আসন থেকে কিন্তু জাতীয় নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বগুড়া যেহেতু তার একেবারে বিএনপির আতঙ্কর হিসেবে পরিচিত এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি, সেই জায়গা থেকে কিন্তু আসলে মনে করছেন যে বিএনপি চেয়ারম্যান আসলে বিপুল ভোটে কিন্তু তিনি নির্বাচিত হবেন এবং এখানে যে বগুড়া শহরের কলোনি বাজার এলাকা আমরা আছি সেখানে বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান তিনি কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যানের পক্ষে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং সেই প্রচার প্রচারণার অংশ হিসেবে কিন্তু একেবারে যেই বাজারের দোকানগুলো রয়েছে, বাজারে সড়ক দিয়ে যে সাধারণ মানুষজন যাওয়া আসা করছেন তাদের কাছে কিন্তু তিনি আসলে ভোট প্রার্থনা করছেন বিএনপি চেয়ারম্যানের পক্ষে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যে 31 দফা সাধারণ মানুষের জন্য এবং যে নির্বাচনী ইস্তেহারে যে সাধারণ মানুষের জন্য বিএনপি ক্ষমতায় গেলে নানা উন্নয়নমূলক কাঠামো নিয়ে কাজ করবে সেগুলো কিন্তু আসলে তিনি তুলে ধরছেন। এবং একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারম্যান যে প্রথমবারের মতো আসলে বগুড়া 6 সদর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেখানে কিন্তু আসলে এবারে যে বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আছেন তারা কিন্তু নানা কমিটি উপকমিটি করে আসলে বগুড়া আর যে 11টি ইউনিয়ন রয়েছে সদর উপজেলার এবং পৌরসভার যে 21টি ওয়ার্ড রয়েছে নানা পর্যায়ে কিন্তু আসলে তারা তাদের যে প্রচারণার যেই ধরন বা প্রচারণার যেই সেগুলো কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং এবারে কিন্তু প্রথম আসলে বিএনপি চেয়ারম্যানের যে প্রচারণা সেখানে কিন্তু বনজ লিফলেট বগুড়া 6 সদর আসনে ব্যবহার করা হচ্ছে এবং বগুড়ার যে বাকি 6টি আরো সংসদীয় আসনগুলো রয়েছে এই সবগুলো সংসদীয় আসনে কিন্তু শেষ মুহূর্তে যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও থেমে নেই অপরাধীদের দৌরাত্ম্য। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সারা দেশে গড়ে তুলেছে হাত বোমা তৈরি ও সরবরাহের গোপন নেটওয়ার্ক। এসব বোমা কখনো সড়ক পথ কখনো বা নদী পথে পাঠানো হয় এক জেলা থেকে অন্য জেলায়। কর্মীদের প্রশিক্ষণ ও বোমা তৈরি করে দিতে ভাড়াও খাটেন অনেকে। এসব নেটওয়ার্কের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব, রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ছোট বড় চক্র ও একাধিক অপরাধী। হাতবোমা তৈরি করে এমন নেটওয়ার্কে যুক্ত থাকা এই কর্মী সময় সংবাদকে জানান, কঠোর নজরদারির পরও হাতবোমা তৈরির নানা উপকরণ ও রাসায়নিক সংগ্রহ করা হয় স্থানীয় বাজার থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পরিবহন ও যাতায়াতে রুট পরিবর্তন করেন তারা। নদী পদ্মা আর কি বেশি আসে এই বারুদগুলা, পাটা কিনতে পাওয়া যায়, এটা রাইনা ফাঁকি করতে হয়। এই কারিগর সময় সংবাদকে জানান, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে হালকা ও বিধ্বংসী 2 ধরনের হাতবোমা বানান তারা। উপলক্ষ অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এগুলো দলের নেতারা সংগ্রহ করে। আমার মতো অনেক কারিগর আছে বানানোর মতো, যার সাথে যার আর কি দামে বনে পর্তায় বনে। মারামারির জন্য এই হাতবোমা সব নেতারাই প্রয়োগ করে।
নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এসব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা না গেলে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। তার মতে নিয়ন্ত্রণ করতে হবে খোলা বাজারে কেমিক্যাল বিক্রি। গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এইসব আইটেম বিক্রি করে তাদের উপরে যদি একটা কন্ট্রোল থাকে, ডেফিনেটলি এটা কন্ট্রোল করা যাবে। যখন অপরাধীরা দেখবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন অন্য অপরাধীরা তারা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় হাতবোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, নাশকতা ঠেকাতে অব্যাহত আছে নজরদারি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের কনসার্ন যারা আছেন তারা এ বিষয়ে খোঁজখবর নেন এবং তারা এই বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, আমরা তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের কোনো রকমের আশঙ্কা পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, নাশকতাকারীদের রুখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। বিষয় অথবা প্রস্তুতির জায়গাটা নিশ্চিত করা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক কাল, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা চায় ওয়াশিংটন, কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী তেহরান। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, সরাসরি যাচ্ছে তার কাছে। 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক পর আশুলিয়ায় সেখানে প্রসিকিউশনের অভিযোগ আসে যে আশুলিয়ায় সেখানে 6 জনের লাশ সেখানে থানার পুলিশ সেখানে পুলিশের ভ্যানে নিয়ে জ্বালিয়ে দেয় এবং প্রসিকিউশন এও অভিযোগ করেছে যে সেখানে একজন তখনও জীবিত ছিল, সেই জীবিত অবস্থায় তাকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। এদের মধ্যে ছিলেন বায়েজিদ বোস্তামি, সজল, সুজয় এবং আরো একজনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তো এই 6 জনকে যে হত্যা, সেটা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে প্রসিকিউশন আদালতে অভিযোগ দাখিল করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজ রায় হওয়ার কথা রয়েছে। এই রায়ের মূল আসামি হিসেবে রয়েছেন তৎকালীন সময়ে সেই আসনের যিনি এমপি ছিলেন অর্থাৎ সাইফুল ইসলাম, তিনি মূল আসামি হিসেবে রয়েছেন। এছাড়া তৎকালীন সময়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাইল কাফি সহ মোট সব মিলিয়ে 16 জনকে এই মামলায় আসামি করা হয়, যাদের মধ্যে মূল আসামিদের মধ্যে 8 জনই পলাতক রয়েছেন এবং বাকি 8 জন পুলিশ পরবর্তীতে গ্রেফতার করতে সমর্থ হয় এবং তারা আজকে কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে আনা হয়েছে এবং ধারণা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় পড়া শুরু করবেন। তো একটু জানিয়ে রাখি যে এই পুরো ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রসিকিউশন এখানে 24 জন সাক্ষী আদালতে হাজির করেন এবং পুরো ঘটনার একটি ভিডিও চিত্র আদালতে তারা উপস্থাপন করেন। যে ভিডিও চিত্রতে দেখা প্রত্যেকের চেহারা শনাক্ত করা গিয়েছিল, সেই প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সেই ঘটনার সাথে জড়িত এসআই আফজালুল হক এই মামলায় জবানবন্দি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। চট্টগ্রাম বন্দরের নিউমেরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু একদম বন্দর এলাকার যে 4 নম্বর গেট আছে সেখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, সতর্ক অবস্থানে আছে সেনাবাহিনী, নৌ সদস্য এবং যারা পুলিশ বাহিনী আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন। যারা শ্রমিক আছেন তাদেরকে কিন্তু সকাল থেকে বন্দরের যে অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং রাস্তায় অবস্থান নিতে দেওয়া হচ্ছে না, তাদেরকে এক পাশে সরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে শ্রমিকরা অবস্থান নিচ্ছে এবং তার আগে সকাল 9টার দিকে আমরা দেখেছি যারা শ্রমিক কর্মচারীরা আছেন তারা কিন্তু বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছিলেন। তখন কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছেন তারা ভেতরে প্রবেশ করতে বাধা দিলে সেখানে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন, মিছিল করেন এবং শ্রমিক নেতারা দাবি করছেন যে কিছু কিছু শ্রমিককে ভেতরে প্রবেশ করতে দিল, যারা অধিকাংশ আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে প্রবেশ করতে
দিচ্ছেন। আপনারা জানেন যে অনির্দিষ্টকালের ধর্মঘট বন্দরে চলছিল, তার আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে কিন্তু কিছুক্ষণের মধ্যে নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং তার বাইরে একদম বন্দর ভবনের উল্টো পাশেই হচ্ছে এই 4 নম্বর গেট, এবং সেই 4 নম্বর গেটে কিন্তু শ্রমিকদের অবস্থান নিয়ে আছেন। এবং শ্রমিক নেতারা বলছেন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তির প্রক্রিয়া সেটা আসলে বাতিল না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এমনকি হরতাল অবরোধের মতো যে কর্মসূচি সেটাও কিন্তু তারা যেতে পারেন, এবং সেই সঙ্গে যেসব শ্রমিক নেতাদের বদলি আদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ঘটনায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার রাতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। জানান, বুধবার রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে, আর তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতার সারোয়ারের কাছ থেকে জব্দ করা আলামতগুলো ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি। মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। সময় সংবাদে আরও থাকছে, নিউক্যাসলকে 3-1 গোলে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি। 4 বছর পর শিরোপা জয়ের হাতছানি পেপ গার্দিওলার শিষ্যদের। রাজধানীর সূত্রাপুরের কসমোপলিটন স্কুলের পাশের একটি ভবন থেকে 152টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান শেষে তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার। বলেন, স্থানীয় প্রতিনিধি নিয়ে পুরো ভবন তল্লাশি করার পর বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় এসব স্ট্যাম্প পাওয়া গেছে। জব্দ স্ট্যাম্পগুলো সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ভবন মালিককে সতর্ক করা হয়েছে। আপনাদের ইনফরমেশনের থ্রুতে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি, হ্যাঁ, এবং আপনাদের স্যাটিসফ্যাকশনের কারণে এখানকার লোকাল যে প্রতিনিধি উনিও ছিলেন, ওনাদের নিয়ে আমরা গোটা বিল্ডিংটা সার্চ করি এবং ওনাদের স্যাটিসফ্যাকশনে আমরা প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজেছি। আমরা যেহেতু জব্দ তালিকাতে এটা গোনা হয়েছে, এটা 152টা স্ট্যাম্প পাইছি আমরা। ওনাদের উপস্থিতিতে আমরা আর কোনো কিছু পাই নাই। খুলনায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও নারী প্রার্থী নেই বললেই চলে। জেলার 6টি আসনে 38 প্রার্থীর মধ্যে নারী মাত্র 1জন। ভোটের মাঠে তেমন কোনো প্রচারণাও নেই তার। আইনি বাধ্যবাধকতা না থাকায় নারীদের পিছিয়ে রাখা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় বইছে ভোটের আমেজ। উপকূলীয় এ জেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। জয় পরাজয়ের সমীকরণে তাই বড় ভূমিকা নারীদের। তবে এই বিপুল শক্তির বিপরীতে 6টি আসনে 38 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র 1 জন। সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারই সীমিত কর্মসংস্থান আর নিরাপত্তাহীনতার বেড়াজালে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে নানা প্রতিবন্ধকতায় এ নগরী আজও নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রতিনিধিত্ব করার জন্য একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, তো সেই রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে তাহলে নারীকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে নারীরা তো পিছিয়ে থাকবে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সেই বেশি হওয়ার ক্ষেত্রেও আমরা দেখি না যে কোনো নারী প্রার্থী আসতেছে। এটা কেন হচ্ছে এটা আসলে আমরা জানি না। পিতৃতান্ত্রিক যেই শাসন বা শোষণটা, এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সেই সাথে কিন্তু নারীদের যে অধিকার বা যে শোষণ থেকে তারা মুক্তি পাবে সেটা কিন্তু হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর কমিটিতে অন্তত 33% নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। দলীয় পদে নির্দিষ্ট হারে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া নিয়ে কিছু বলা নেই এই আদেশে। ফলে দলগুলো নারী মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের তো যোগ্যতা আছে,
অনেক নারীর অনেক যোগ্যতা আছে, সেই যোগ্যতার জায়গাটাতে তাকে একটুখানি সুযোগ দেওয়া কিন্তু পার্টির কাছে আমরা আশা করেছি। খুলনার ৬টি আসনে মোট ভোটার ২১,০১,০০০, এর মধ্যে নারী ভোটার ১০,৫৪,৮৭৪ জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয় বলেও দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকে হওয়ার কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েই কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। খবর, কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসলকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন মিশরীয় তারকা মারমাউস। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সিটিজেনরা। ৭ম মিনিটেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে নেন মারমাউস। ২৯ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে ব্যবধান বাড়ান মিশরীয় এই ফরওয়ার্ড। এরপর ৩ মিনিট পরই ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় নিউক্যাসল। ৬২ মিনিটে ব্যবধান কমালেও এরপর আর গোলের দেখা পায়নি সফরকারীরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের ৫ ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৪১ দফা ইশতেহার ঘোষণা। রাজশাহী বিভাগের ৪ জেলায় আমিরের জনসভা। এই ছিল সকাল ১০টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।